তো নেটফ্লিক্স সিরিজের শেষের দিকে আমরা দেখেছিলাম যে বাকি হয়ে গিয়েছে ওয়ার্ল্ডের সবচেয়ে স্ট্রংগেস্ট পারসন, এমনকি সে তার বাবাকেও হারিয়ে দিয়েছে। হেই হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আর আজকে আমরা এক্সপ্লেনেশন করব আপনাদের জন্য বাকি হান্না সিরিজের সিজন 5। এজন্য আজকের এপিসোডটি শুরু করার আগে প্রথমে আপনারা সকলেই ভিডিওতে একটি করে লাইক এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সো লেটস স্টার্ট। তো এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে বাকি হয়ে গিয়েছে ওয়ার্ল্ডের সবচেয়ে স্ট্রংগেস্ট পারসন। বাকি সেখানে তার ট্রেনিং কন্টিনিউ করতেছিল, যেখানে সিঁড়ির নিচে থেকে উপরে নয় বরং উপর থেকে নিচে যেতে হবে, তা আবার রানিং করা অবস্থায়। এবং বাকি সেখানে চিন্তা করছিল যে অনেকবারই তো আমি এই ট্রেনিংটা করেছি, যেখানে সিঁড়ি থেকে উপরে উঠতে হয়, কিন্তু আমি এখন সম্পূর্ণ অপোজিট সাইডে আমি রানিং করব। কিন্তু আমাকে একটি জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, আমি যেন কোনোভাবেই এখান থেকে নিচে না পড়ে যাই। তারপর বাকি সেখানে রান করতে শুরু করে এবং আমরা সেখানে বাকির ফেস দেখে ভালোইভাবেই বুঝতে পারি বাকি সেখানে অনেক ভয় পেয়েছিল। বাকি সেখানে বলে যে তাকে এত স্পিডে রান করতে হবে যাতে তার যে পড়ার স্পিড রয়েছে তার থেকে তার রান করার স্পিডটা বেশি হয়ে যায়। বাকি তখন সেখানে তার ফুল স্পিড ব্যবহার করে রান করতেছিল, কিন্তু এক পর্যায়ে সে সেখান থেকে পড়ে যেতে থাকে এবং ফাইনালি এখানে কোনোভাবেই বাকি অনেক কষ্ট করে এখানে সিঁড়ি থেকে নিচে নেমে যায়। বাকি তখন চিন্তা করে, তো দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মানুষ হওয়ার পর আমি এখন আমার লাইফটাকে নিয়ে বোর ফিল করছি। অন্যদিকে আমাদেরকে একজন রেসলারকে দেখানো হয় যার নাম ছিল ব্রক লেসলার। আর ব্রক লেসনার গত 7 বছর ধরে ইউএফসি এমএমএ চ্যাম্পিয়ন, আর এজন্য সে তার নিজের লাইফটা নিয়ে বোর হয়ে গিয়েছে। কারণ সেখানকার কোনো ফাইটারই ব্রক লেসনারকে হারাতে পারেনি, আর এইভাবে টাকা জিততে জিততেও সে নিজের জীবনটাকে বোরিং ফিল করছে। আর তার আজকের ব্যাটেল হবে অন্য আরেকজন ইউএফসি চ্যাম্পিয়নের সাথে। তাহলে আজকের ফলাফলটা কি হবে, চলুন গিয়ে আমরা দেখে আসি। সো এখানে ফাইনালি তাদের দুজনের মধ্যে ব্যাটেল শুরু হয় এবং ব্যাটেলের প্রথমেই ওই ফাইটার ব্রক লেসনারের উপরে পাঞ্চ করে, কিন্তু ব্রক লেসনার যখন তার উপর পাল্টা আক্রমণ করে সে এক পাঞ্চেই সেখানে নক আউট হয়ে যায় এবং ফাইনালি ব্রক লেসনার তাকে একটি স্পেশাল মুভ ব্যবহার করে সেখানে হারিয়ে ফেলে। মানে আমাদের আজকেও ব্রক লেসনারই সেই ফাইটটিকে জিতে ফেলেছে। কিন্তু সেই ফাইটার তখনও সেখানে হার মানতে রাজি ছিল না, কিন্তু সেই ফাইটারের অবস্থা তো সেখানে অনেক খারাপ ছিল, যার কারণে রেফারি বাধ্য হয়ে সেখানকার ম্যাচ থেকে এলিমিনেট করে দেয়। আর আমাদেরকে জানানো হয় যে আজকেও সেই ম্যাচটির উইনার আমাদের একজনই, আর সেটা হলো ব্রক লেসনার। সো এখানে অনেক সাংবাদিক চলে এসেছিল বা রিপোর্টার চলে এসেছিল ব্রক লেসনারের ইন্টারভিউ নেওয়ার জন্য। সো ব্রক লেসনার বলে, আমি আমার লাইফটা নিয়ে অনেক বোর হয়ে যাচ্ছি, সো আমার এখন লাগবে এক্সাইটমেন্ট, আর এই এক্সাইটমেন্টের জন্যই আমি জাপান যাচ্ছি। কারণ জাপানে রয়েছে ওয়ার্ল্ডের সবচেয়ে স্ট্রংগেস্ট পারসন, মানে সে বাকির কথা বলছে। তারপর তোকো আবার সিন দেখানো হয়, সেখানে তোকো কাবার কাছে ওই এমএমএ ইউএফসি এমএমএ চ্যাম্পিয়ন চলে এসেছিল। তোকো কাবা বলে, সম্পূর্ণ দুনিয়াতে তো তোমার অনেক নাম ডাক রয়েছে, তাহলে তুমি কেন এই আন্ডারগ্রাউন্ড ব্যাটেলে এখানে যোগদান করছো, যেটা সম্পূর্ণ আনঅফিসিয়ালি ভাবে এখানে অর্গানাইজ হয়ে থাকে। আর আমরা সকলে কিন্তু জানি তোকো কাবাই কিন্তু এই সকল আনঅফিসিয়াল ম্যাচগুলো এখানে অর্গানাইজ করে থাকে। তো সেখানে ব্রক লেসনার রিপ্লাই করে যে সে টিভিতে ফাদার ভার্সেস সনের সম্পূর্ণ ব্যাটেলটি দেখেছে, আর সে ওই ব্যাটেল দেখার মাধ্যমে প্রথমবারের মতো বুঝতে পেরেছে যে লড়াইয়ের মধ্যে কোনো একটি এক্সাইটমেন্ট রয়েছে, আর সে সেটাকেই ফিল করতে চায়। তোকুগাবা তখন বলে, তো তুমি বাকির সঙ্গে লড়াই করতে যাচ্ছ, কিন্তু তুমি কি তার সঙ্গে জিততে পারবে? ব্রক লেসনার তখন বলে, হ্যাঁ কেন না, আর আমি কিন্তু প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে এখানে একটা উদ্দেশ্যে এসেছি, আর সেটা হলো বাকিকে হারাতে। তোকুগাবা তখন বলে, তুমি কি জানো এই সকল ব্যাটেলের জন্য কিন্তু তুমি 1 পয়সাও পাবে না, আর তুমি তো ওই সকল ফাইটের জন্য অনেক টাকা পেতে যেখান থেকে তুমি চলে এসেছো। তখন সে বলে, আমি টাকাই না পেলাম, কিন্তু আমি স্ট্রংগেস্ট ওয়ানের টাইটেল তো পাবো, এটাই আমার জন্য অনেক। এজন্য আপনি একটা কাজ করুন, আজকে রাত্রে আমার সঙ্গে বাকির ব্যাটেলটা এখানে ঘোষণা করে দিন। আর আমার ফিজিক্যাল স্ট্রেংথ অনেক ভালো রয়েছে, আমি আজকে রাত্রেই ব্যাটেল করতে পারবো। তোকুগাবা তখন বলে, আচ্ছা তাহলে ডান, আজকে রাত্রেই বাকি তোমার সঙ্গে ব্যাটেল করবে। তারপর আমরা দেখতে পাই যে এখানে ব্যাটেল শুরু হতে চলেছে, আর যেখানে আমাদের ব্রক লেসনার সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে চলে এসেছে। এখানে এরিনাতে অডিয়েন্সটা চিল্লাতে শুরু করে যে বাকি কখন আসবে, আর ফাইনালি তারা বাকির শেডও দেখতে পায়, আর আমরা দেখতে পাই যে বাকিও এরিনাতে চলে এসেছে। বাকিকে দেখতে পেয়ে সেখানে ব্রক লেসনার সম্পূর্ণ অবাক হয়ে যায়, কারণ সে হলো ইউএফসি চ্যাম্পিয়ন, আর তার সামনে তার ফাইটার এমন একজন দাঁড়িয়ে আছে যে কিনা উচ্চতার দিক দিয়ে তার মাত্র শরীরের অর্ধেক। হ্যাঁ, আর বাকির উচ্চতা তো এখানে আমাদের ব্রক লেসনারের অর্ধেকই ছিল। সো এখানে ব্রক লেসনার বলতেছিল যে এটা ওই ছেলেটাই যাকে আমি টিভিতে দেখেছিলাম, কিন্তু আমি কখনো চিন্তাও করতে পারিনি যে তার হাইট আমার হাইটের অর্ধেক হবে, তাহলে সে আমাকে কিভাবে হারাতে পারবে। কিন্তু সে বাকির ভিতরে অনেক ভয়ঙ্কর একটি মনস্টারের ফিল পায়, যেটা সে এর আগে কখনো পায়নি, এবং সে বুঝতে পারে বাকি সেখানে সাধারণ কোনো ছেলে নয়,
এবং সে বাকিকে ভালোভাবে দেখতে শুরু করে, তার শক্তি সম্পর্কে আন্দাজা নিতে শুরু করে যে তার ভিতরে কি প্রকার শক্তি থাকতে পারে। এবং ফাইনালি সে বাকির শরীরে অনেকগুলো আঘাতের নিশান খুঁজে পায় এবং সেই ব্রক লেসনার বুঝতে পারে বাকি এর আগে অনেক ভয়ঙ্কর ব্যাটেল লড়াই করেছে, যার কারণে তার শরীরে এরকম চিহ্ন রয়ে গিয়েছে। এছাড়াও সে বাকির ভিতর থেকে যে একটি মনস্টারের ফিল পাচ্ছিল সেটা ক্রমাগত অন্য একটি মনস্টারে পরিবর্তন হয়ে গিয়েছে, যেটা দেখে ব্রক লেসনার বলতেছিল এটা কি ছোট্ট একটি বাচ্চা নাকি আসলে একটা মনস্টার, তার ভিতরে এতগুলো মনস্টার কিভাবে আছে। আর এখানে সে বাকির ব্যাপারে আরো রিসার্চ করতে থাকে এবং সে ভাবে ওর সঙ্গে আমি কিভাবে এখন ব্যাটেল লড়তে পারি। এবং তখনই তাদের মাঝখানে যে টোকো বাবার রেফারি ছিল সে চলে আসে এবং সে তাদেরকে জানায় আপনারা আপনাদের শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করতে পারবেন কিন্তু কোনো প্রকার ওয়েপেন ব্যবহার করতে পারবেন না। আর তখনই সাইডের থেকে একজন মানে আমাদের টোকো কাবা তখন বলে হ্যাঁ এখানে তোমরা সবকিছু ব্যবহার করতে পারবে কিন্তু ওয়েপেন কিন্তু ভুলেও ব্যবহার করবে না। অন্যদিকে এরিনাতে সকল মানুষে ব্রক লেসনার নাম নিয়ে চিল্লাতে শুরু করে, মানে তারা সকলে ব্রক লেসনারকে চিয়ার করতে থাকে। এখানে ব্রক লেসনার নিজেও বুঝতে পারে যে তারা সকলেই জানতো যে বাকি ম্যাচটি জিতবে, তারপরেও তাকে উৎসাহিত করার জন্য মূলত সবাই তার নামে এখানে স্লোগান দিচ্ছে। এজন্য ব্রক লেসনার সেখানে চিন্তা করে তাকে যে করেই হোক বাকিকে হারাতে হবে এবং সকলের এই ভুলটা দূর করতে হবে। কিন্তু বাকিকে দেখে কি মনে হচ্ছে, তার তো কোনো এক্সপ্রেশনই দেখে এমন কোনো মনে হচ্ছে না। আর আমরা দেখতে পাই যে বাকি সেখানে চুপচাপ দাঁড়িয়ে ছিল এবং ফাইনালি সেখানে যে বেল ছিল সেটা বাজিয়ে দেওয়া হয় এবং বেল বাজানোর মাধ্যমে তাদের ফাইটটি এখানেই শুরু হয়ে যায়। আর ব্রক লেসনার তখন বাকিকে ফাইট করার জন্য ডাকে কিন্তু বাকি তো সেখানে মুড সম্পূর্ণ অন্যদিকেই ছিল। আর ব্রক লেসনার তখন বারবার বাকির এই যে এক্সপ্রেশন রয়েছে সেটা দেখতেছিল। আর সেখানে এরিনাতে অনেক লোকেরা চিল্লাচ্ছিল তাদের ফাইট দেখার জন্য এবং এটা কোনো যেহেতু বক্সিং রিং নয় এজন্য ব্রক লেসনারকে সাবধানে থাকতে হবে। আর বাকি তখন ব্রক লেসনারের দিকে অগ্রসর হতে থাকে কিন্তু তখনও বাকির মুখে কোনো এক্সপ্রেশন ছিল না। আসলে একজন মানুষ যখন বিচে থাকে তখন তার মনের মধ্যে যেরকম একটা শান্তি থাকে বাকিকে দেখে ঠিক এরকমই মনে হচ্ছিল। ব্রক লেসনার তখন ভালো করেই বুঝতে পারে যে বাকি তাকে কোনো অপোনেন্টই মনে করছে না আর বাকি সেখানে চুপচাপ ব্রক লেসনারের দিকে শুধু তাকিয়েছিল। আর এটা তো হওয়ারই কথা কারণ বাকি একটু আগেই তো ইউজিরো হান্নাকে হারিয়েছে আর এখানে যে ব্রক লেসনার বাকির সামনে কি বা টিকবে। তারপর ব্রক লেসনার বাকির উপরে তার কিক ব্যবহার করে কিন্তু বাকি খুবই সহজে সেখান থেকে বেঁচে যায়। সে তার স্ট্রেচ পাঞ্চ বাকির উপরে ব্যবহার করে যেটা থেকে বাঁচা খুবই মুশকিল কিন্তু বাকি সেটাকে ডস করে ফেলেছে। তারপর বাকি সে ব্রক লেসনারের মাথাটিকে নিজের হাতের মাধ্যমে ধরে ফেলে। ব্রক লেসনার সেখান থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে কিন্তু সে ছাড়াতে পারে না। সে আমাদেরকে জানায় যে তখন তার এরকমটা ফিল হচ্ছিল যেন 190 কেজি ওজনের কোনো একটি জিনিস তার মাথার মধ্যে এখানে পড়ে গিয়েছে, যার কারণে সে তার মাথাটিকে সেখানে মুভ করাতে পারে না। এমনকি তার যে ব্রেন ছিল সেটাও সে মুভ করাতে পারে না, তার মাথার ভিতরে ব্রেনটা এমনিতেই নড়াচড়ি করছিল। আর তারপর আমাদেরকে ব্রক লেসনার বলতে থাকে যে ফাইনালি তখন আমার আর মনের মধ্যে কিছুই থাকে না, আমার তখন ব্রেন সেখানে ঘুরতে শুরু করে এবং সামনে কি হয় এটা আমি আপনাদেরকে আর কিছু বলতে পারলাম না। আর আমাদেরকে তখন আবারও মানে যেখানে ফাইট হচ্ছিল সেখানে নিয়ে আসা হয় এবং আমরা দেখতে পাই সেখানে ব্রক লেসনার খুবই খারাপভাবে হেরে গিয়েছে এবং তাকে ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল আর বাকি সেখান থেকে খুবই বেডাস ভাবে চলে যাচ্ছিল। তারপর কিছুদিন পরের সিন দেখানো হয় যেখানে ওই ব্রক লেসনার বিচে ঘুরতে গিয়েছে। সেখানে সে আমাদেরকে বলে বাকির সঙ্গে ফাইট করে আমি যেমনটা বুঝতে পারলাম বাকি আসলেই খুবই অসাধারণ মানুষ, কারণ সে চাইলে আমাকে সেখানে অপমান করতে পারতো। সে আমার সঙ্গে খুবই সিরিয়াসলি ভাবে ফাইট করেছে যদিও আমি অনেক দুর্বল ছিলাম, অর্থাৎ সে এখানে এমনভাবে এডিট করেছে যাতে আমার সম্মানের সেখানে কমতি না হয়। আর এখানে আমাদের বাকি ডো মাঙ্গার এই প্রথম এপিসোডটি শেষ হয়ে যায়। শুরুতে আমাদেরকে একটি বড় টাওয়ারের সিন দেখানো হয় যেখানে খুবই ভয়ঙ্কর একটি এক্সপেরিমেন্ট চলতেছিল আর সেই টাওয়ারেই চলে আসে আমাদের টোকোগাওয়া, মানে যেখানেই বা এই শয়তানের নাম চলে সেখানে টোকোগাওয়া চলে আসে। আর টোকোগাওয়ার সেখানে নিক নেম ছিল গোরোক্কো আর টোকোগাওয়ার কিন্তু সেখানে একটি প্রাইভেট এন্ট্রেন্স ছিল। এর কারণ হচ্ছে এই যে এখানে রিসার্চ করা হচ্ছিল এটা খুবই মূল্যবান একটি রিসার্চ। আর সেখানে জাপানের যে প্রাইম মিনিস্টার ছিল সেও সেখানে চলে আসে। সে টোকোগাওয়াকে বলে টোকোগাওয়া স্যার আপনার কারণেই আমি জাপানের প্রাইম মিনিস্টার হতে পেরেছি, সো আপনাকে এখানে অসংখ্য ধন্যবাদ। কিন্তু সে টোকোগাওয়ার থেকে একটু উঁচু স্থানে দাঁড়িয়েছিল যার কারণে তাকে তৎক্ষণাৎ সেখান থেকে নামার জন্য বলা হয় এবং সে তখন সেখান থেকে পড়েও যায়। আর এখানে আমরা দেখতে পাই প্রাইম মিনিস্টারের কোনো দামই নেই, তাকে শুধু ফর্মালিটি মেনটেন করার জন্য আনা হয়েছে। অন্যদিকে সায়েন্স ল্যাব যেটা এই জমিন থেকে আনুমানিক 350 মিটার নিচে রয়েছে, এজন্য টোকোগাওয়া সেখানে প্রাইম মিনিস্টারকে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে মানে নিচের উদ্দেশ্যে।
একজন ডক্টর তাদেরকে অ্যাকম্পানি করার জন্য চলে আসে এবং ফাইনালি তারা নিচে যেতে থাকে। প্রাইম মিনিস্টার সেখানে চিন্তা করে এত নিচে তারা কি এমন এক্সপেরিমেন্ট করছে যেটা এতই সিকিউর। আর এখানে আমরা দেখতে পাই যে তাদের দেখা হয় ডক্টর জনের সঙ্গে। আর ডক্টর জনি মূলত এই এক্সপেরিমেন্টটি কন্টিনিউ করে যাচ্ছে টোকুগাওয়ার হয়ে। আর সেখানে সে টোকুগাওয়াকে ওয়েলকামও জানায় এবং তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে। আর এদিকে প্রাইম মিনিস্টার চারিদিকে এখানে ভালো করে দেখতে শুরু করে। সেখানে অনেক বড় বড় সায়েন্টিস্ট ছিল। সে তখনই অবাক হয়, কারণ সে যখন চারিদিকে এখানে ভালো করে দেখার চেষ্টা করে সে অনেক বড় সায়েন্স ল্যাব দেখতে পায়। সেখানে সে প্রেসিডেন্ট বলে, আমার দেশে এত বড় সায়েন্স ল্যাব অথচ আমি জানি না। আর তোকুগাওয়া তখন বলে, এখানে অনেক বড় প্রোটেকশনের কাজ হয়ে থাকে। তখন প্রাইম মিনিস্টার বলে, প্রোটেকশন? আচ্ছা, কি প্রোটেকশন করা হয়? তখন টোকুগাওয়া বলে, এ হিউম্যান, মানে এখানে একটি হিউম্যান বডির ক্লোন বানানোর চেষ্টা করা হচ্ছে। আর সে কোনো মামুলি হিউম্যান নয়, সে হলো ফেমাস তলোয়ারবাজ মিয়ামোটো মুজাশি। তারপর তার যে মমি ছিল সেটা প্রেসিডেন্টকে দেখানো হয়। আর তারা এটাকে জীবিত করার চেষ্টা চলছে, মানে জীবিত বলতে এটার মতো আরেকটা ক্লোন বানানোর চেষ্টা করছে, কারণ একজন মৃত মানুষকে তো আর জীবিত করা পসিবল না। তো এখানে যে আমরা মমিটি দেখতে পাই না, তার যে হাড্ডি রয়েছে সেখান থেকে ডিএনএ কালেক্ট করে এটা ক্লোন বানানো হচ্ছে। সেখানেও প্রেসিডেন্ট বলে, ক্লোনিং এ হিউম্যান, এটা তো খুবই বড় একটি ন্যাশনাল অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আর সেখানে ওই বিজ্ঞানী বলেছে, আমি তার হাত থেকে কিছু ডিএনএ পেয়েছি এবং সেই ডিএনএগুলোকে আমি এখন ক্লোন করব এবং হুবহু মুজাশি মিয়ামোটোর মতোই একজন তলোয়ারবাজকে আমি বানিয়ে ফেলবো। তারপর আমরা দেখতে পাই যে এখানে ক্লোনিংয়ের কাজ চলছিল এবং একটি ক্যাপসুলের ভিতরে একটি হিউম্যান বডি এখানে আটকে রাখা হয়েছে। মানে এটার ভিতরেই তারা রিসার্চ করে মুজাশি মিয়ামোটোর ডিএনএ প্রবেশ করাবে আর কি। তারপর ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, যেটা ছিল 1600 সালের। সেখানে মুজাশি মিয়ামোটোর ডেড বডি রাখা ছিল, কিন্তু কিছুদিন পরই সেটা সেখান থেকে চুরি হয়ে যায়। তারপর আবারও আমাদের কাহিনী শিফট হয় 1986 সালে, যেখানে বিজ্ঞানী জন একটি টিরেক্সের যে কঙ্কাল ছিল সেটাকে ভালো করে দেখতে থাকে। সে চাচ্ছিল সেই কঙ্কালটিকে মাঝখানটাকে কেটে সেটার উপর রিসার্চ করবে, কিন্তু মিউজিয়ামের যে সকল সায়েন্টিস্টরা ছিল তারা তাকে এরকম করতে দেয় না। আর সেই যুগে শুধু জীবাশ্ম জ্বালানিগুলোকে উপর থেকেই দেখার অনুমতি ছিল। কিন্তু বিজ্ঞানী জন তাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করে, আমরা এই সকল কঙ্কালগুলোকে যদি মাঝখান থেকে কেটে আর রিসার্চ করি তাহলে আমরা অনেক কিছু করতে পারবো। কিন্তু তার যে ধারণা ছিল সেটা তখন বাস্তবায়ন করা সম্ভব হয়নি। কিন্তু বর্তমানে যখন মানুষ ডিএনএ এমনকি রিকম্বিনেন্ট ডিএনএ এবং আরও বিভিন্ন প্রযুক্তি আবিষ্কার করতে সক্ষম হয়েছে, তখন তার এই ধারণা সম্পূর্ণ সফল হয়ে যায় এবং ফাইনালি সে এই প্রজেক্টের উপরে কাজ করতে শুরু করে। এবং 2006 সালে সে তার এই প্রজেক্টটিকে অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট করে দেয় এবং সেটা অ্যানাউন্সমেন্ট করার পরপরই তার দেখা হয়ে যায় সেখানে টোকুগাওয়ার সঙ্গে। আর টোকুগাওয়ার সঙ্গে দেখা হওয়ার পরই তার জীবনটা এখানে সম্পূর্ণ বদলে যায়, কারণ টোকুগাওয়া তাকে বলে একজন মানুষকে রিভাইভ করার জন্য, মানে ওই মানুষের মতো সেম ক্লোন বানানোর জন্য। আর সেই মানুষের নাম হলো মুজাশি মিয়ামোটো। আর এই কথা শুনতে পেয়ে তো আমাদের ওই যে সায়েন্টিস্ট ছিল সে অনেক এখানে এক্সাইটেড হয়ে যায়, কারণ মুজাশি মিয়ামোটো যে কিনা জাপানের একজন ফেমাস তলোয়ারবাজ, আর সে কিন্তু রিয়েল লাইফে এক্সিস্ট করে, ঠিক আছে। মানে মুজাশি মিয়ামোটো জাপানে সে থাকে, এই যে দেখতে পাচ্ছেন তার রিয়েল লাইফের এরকম ফটো। সো মুজাশি মিয়ামোটোকে রিভাইভ করে এখানে চারটিখানি কথা ছিল না, কিন্তু টোকুগাওয়া তাকে বলে সে তাকে সায়েন্স ল্যাব, টাকা প্লাস আর অন্যান্য যে সকল সায়েন্টিস্ট রয়েছে সকল ফ্যাসিলিটি দিবে। আর তখন বিজ্ঞানী সেখানে রাজি হয়ে যায়। তারপর টোকুগাওয়া সেই সায়েন্টিস্টকে ওই যেই ল্যাবটা আপনারা একটু আগে দেখেছিলেন সেখানে নিয়ে আসে। এত বড় ল্যাব আর এত কিছু দেখে সেই সায়েন্টিস্ট তৎক্ষণাৎ তো সেখানে আরও খুশি হয়ে যায়। আর সেখানে তাকে মুজাশি মিয়ামোটোর ওই ডেড বডিও দেখানো হয়। সেখানে আর অনেক কিছু ক্লোনিং এর কাজ করা হচ্ছিল, আর সেখানে এত পরিমাণ ফ্যাসিলিটি ছিল যা দেখে সে বিজ্ঞানীর চোখে পানি চলে আসে এবং সে তখন ডিসাইডেড করে সে মুজাশি মিয়ামোটোর যে ডিএনএ রয়েছে সেটা থেকে তার মতোই আরেকটি মুজাশি মিয়ামোটো বানানোর চেষ্টা করবে। এবং সে টোকুগাওয়াকে এটাও রিকোয়েস্ট করে যে সে যেন তাকে এখানেই রেখে দেয়। এবং টোকুগাওয়া সেখানে খুবই খুশি হয়ে যায় এবং বিজ্ঞানীও সেখানে খুশিতে কাঁদতে শুরু করে। আর টোকুগাওয়া তখন বলে, যাক তাহলে একজন বিজ্ঞানী পেলাম মনের মতো যে কিনা আমার এই কাজকে সম্পূর্ণভাবে করে দিবে। কিন্তু মুজাশি মিয়ামোটোকে রিভাইভ করার পর তুমি কি আবার আমার সঙ্গে এখানে বিশ্বাসঘাতকতা করো নাকি? কিন্তু তখন সেই বিজ্ঞানী বলে, আরে না, আমি আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবো কেন আবার? তারপর আমরা দেখতে পাই যে ওই বিজ্ঞানী যে ছিল সে মুজাশি মিয়ামোটোর একটি হাড্ডি নিয়ে সেটাকে কাটতে শুরু করে। সে সেটাকে ভালোভাবে দেখে এবং এটাও বুঝতে পারে মুজাশি মিয়ামোটোর যে এই হাড় রয়েছে সেটা অন্যান্য যে অ্যানিমেল রয়েছে সেটা থেকে সম্পূর্ণ আলাদা। এবং ফাইনালি সে তার যে একটি স্ট্যান্ডিং পোজ, মানে মুজাশি মিয়ামোটোর স্ট্যান্ডিং পোজ কীরকম হতে পারে সেটাকে অনুমান করে নেয়। আর এটা দেখে আমরা ভালোভাবেই বুঝতে পারি মুজাশি মিয়ামোটো খুবই ভালো মানের ফাইটার ছিল, মানে তার মধ্যে বাকি ইজিরো ওদেরকে টক্কর দেওয়ার এখানে ক্ষমতা নিশ্চয়ই আছে। আর এখানে মুজাশি মিয়ামোটো যে কিনা আজকে থেকে 400 বছর আগে মারা গিয়েছিল, আর তাকে কি পারবে আমাদের এই পাগলা বিজ্ঞানী রিভাইভ করতে? তাহলে চলুন আমরা সামনেরটুকু আরও কন্টিনিউ করি।
তো সেখানে সেই বিজ্ঞানী তার যে হাড় ছিল সেটাকে দ্বিখণ্ড করে ফেলে এবং সে তার ভিতরে কিছু ডিএনএ এবং কিছু প্লাজমিড খুঁজে পায় এবং সেগুলো দেখে তার চোখে পানি চলে আসে। সে বলে ফাইনালি আমি সাকসেস হয়ে গেলাম, এগুলো ব্যবহার করে আমি এখানে তার যে জিন রয়েছে সেটাকে আমি ক্লোন করতে পারবো। এবং তারা সে জিন ক্লোনিং কাজ শুরু করে এবং তারা প্রথমে রিকম্বিনেট ডিএনএ প্রযুক্তির সাহায্যে সেটার ভিতরে যে নিউক্লিয়াস ছিল সেটাকে আলাদা করে দেয় এবং অন্য একটি যে প্লাজমিড ছিল সেটার ভিতরে এই ডিএনএগুলোকে একসঙ্গে পৃথক করে সেগুলো একসঙ্গে সেখানে মার্জ করে দেয় এবং ফাইনালি সেই প্রসেসিংটা ছিল সেটা সেখানে শুরু হতে থাকে। কিন্তু এটা হতে সেখানে কয়েক মাস সময় লাগবে, সম্ভবত 11 থেকে 12 মাস সময় সেখানে লাগতে পারে এই মুজাশি মিয়ামোটোর সম্পূর্ণ বডি সেখানে প্রস্তুত হতে। আর এর জন্য তারা মুজাশি মিয়ামোটোর যে ডেড বডি ছিল সেটাকেও সেখানে ফ্রিজার করে রেখেছিল এবং ফাইনালি মুজাশি মিয়ামোটোর শরীর যখন একটি আকারে চলে আসে তখন তারা সেটিকে টেস্ট টিউবে ট্রান্সফার করে ফেলে এবং সেখানে আমরা দেখতে পাই মুজাশি মিয়ামোটোর ফাইনাল লুক। এবং আজকে সেই মুজাশি মিয়ামোটো যাকে টেস্ট টিউব থেকে মুক্ত করা হবে, সেখানে ডক্টর জন সেখানকার যে টেম্পারেচার ছিল সেটাকে চেক করতে শুরু করে, এমনকি তার যেই এক্সপেরিমেন্ট ছিল সকল কিছু ঠিকঠাক রয়েছে কিনা এই সকল কিছু চেক করতে থাকে। আর টেস্ট টিউবের ভিতর থেকে যে মুজাশি মিয়ামোটো বেরিয়ে আসবে তার বয়স থাকবে সেখানে 32 বছর। আর ফাইনালি সেখানে ডক্টর জন তাদের সকলকে ইশারা দিয়ে দেয় এবং আমরা দেখতে পাই যে টেস্ট টিউবের ভিতর থেকে সেখানে মুজাশি মিয়ামোটো বেরিয়ে আসতে থাকে এবং এভাবেই জন্ম হয়ে যায় মুজাশি মিয়ামোটোর ক্লোন, মানে এটা আসল মুজাশি মিয়ামোটোর যে ক্লোন ছিল সেটা। এবং সেখানে তারা সেই মুজাশি মিয়ামোটোর যেই নখগুলো ছিল সেগুলো পরিষ্কার করতে থাকে এবং ফাইনালি সেখানে এত স্ট্রংগেস্ট ওয়ারিয়রকে দেখে জন বলতে থাকে এটাই হলো সেই আসল মুজাশি মিয়ামোটো। আর যদি এটা ক্লোন কিন্তু সেই মুজাশি মিয়ামোটোর মতোই সকল এবিলিটি রয়েছে এটার মধ্যে। আর সেখানে যে তোকুগাওয়া ছিল সে মুজাশি মিয়ামোটোকে নিজের চোখের সামনে দেখতে পেয়ে সে সেখানে কাঁদতে শুরু করে। এর কারণ তার উদ্দেশ্য একটাই, সেটা হলো মুজাশি মিয়ামোটোকে নিয়ে আবারও ফাইট করাবে, তার থেকে একটাই ধান্দা। তারপর আমরা দেখতে পাই যে সেখানে তার বডিটাকে সম্পূর্ণ চেক আপ করানো হয় এবং তারা সেখানে কোনো প্রকার ইস্যু খুঁজে পায় না। সেখানে তারা বলে সাবজেক্ট সম্পূর্ণ রেডি, এমনকি তার যে ব্লাড প্রেশার রয়েছে সেটাও সম্পূর্ণ রেডি, এমনকি তার যে ইন্টারনাল অর্গান রয়েছে সেখানে কোনো প্রবলেমও নেই। তাহলে কি এমন হলো, ক্লোন এখনো জেগে উঠছে না কেন? এবং তারা এটা নিয়ে রিসার্চ করছিল যে 72 ঘন্টা হওয়ার পরেও সেখানে সেই ক্লোনটা এখনো জেগে ওঠেনি। এবং তখন ডক্টর যে জন ছিল সে সকলকে নিয়ে একটি মিটিং অর্গানাইজ করে, সেখানে সে সকলকে বলে আমরা এখন কি করতে পারি সেটাকে জাগানোর জন্য। এবং তারা যখন সেখানে চুপচাপ বসেছিল, কারণ তারা সকলে তাদের সর্বোচ্চটুকু করেছে কিন্তু এখন আর করার মতো কিছুই নেই, তাহলে কি তাদের প্রজেক্ট এখানেই ফেল হয়ে যাবে? এবং তারা এটা নিয়ে সকলেই এখানে চিন্তিত ছিল। তোকুগাওয়া তখন টেবিলের উপরে হাত রাখে এবং তাদের সকলকে বলে আপনারা সকলে শুধু ডাটা ডাটা বলে চিল্লাচ্ছেন, আপনাদের কি মাথায় কিছু বলতে এখানে আর রয়েছে? আপনাদের কি খেয়াল নেই একটি হিউম্যান বডি এখানে চালনা করার জন্য আত্মার প্রয়োজন, আর আমি জানি সেই আত্মা কিভাবে আনতে হয়। এবং তারপর আমাদেরকে একজন মহিলাকে দেখানো হয়, সে একজন তান্ত্রিক ছিল এবং সে ছিল তোকুগাওয়ার বোন এবং তার কাছে কিছু সায়েন্টিস্ট চলে গিয়েছে। তোকুগাওয়ার সেই যে বোন ছিল সে কি মুজাশি মিয়ামোটোর যে ক্লোন ছিল সেটাকে জীবিত করতে পারবে, সেটা আমরা জানতে পারবো সামনের কোনো একটি এপিসোডে। সো কাহিনী শুরু হয় আমাদের বাকি এবং তার বাবার ফাইটের পরবর্তী থেকেই, যেখানে কাটসুমি উরুচি এবং আমরা শিবুকাওয়াকে দেখতে পাই। আসলে এখানে কাটসুমি উরুচি এটা ট্রেনিং করার জন্য এসেছিল এবং সে গোকো শিবুকার উপরে তার একটি কিক মেরে দেয়, কিন্তু সে যেহেতু সেলফ ডিফেন্সে এক্সপার্ট ছিল খুবই সহজে সেটাকে ডচও করে ফেলে। আর এর সঙ্গে আমাদের শিবুকাওয়া তার এখানে তারিফও করে, কারণ একটা হাত না থাকা সত্ত্বেও সে খুবই ভালো ফাইট করছে। আর কাটসুমি উরুচি আমাদেরকে জানায় সে নিজের দুইটা যে পা রয়েছে সেটাকে অ্যাকুরেট করার চেষ্টা করছে। তারপর গোকো শিবুকাওয়া তার এখানে আরও অনেক প্রশংসা করে, বলে একটা হাত ছাড়া তুমি এত ভালো করে কিভাবে ফাইট করতে পারছো, তাহলে তুমি হলে আমাদের নেক্সট জেনারেশন। পরবর্তীতে তারা দুজন কথা বলছিল, সেখানে কাটসুমি উরুচি জানায় যে সে ইদানিং বোরিং ফিল করছে। তখন গোকো শিবুকাওয়া বলে যে আসলে এটা শুধু তোমার সঙ্গে হচ্ছে না, যত আন্ডারগ্রাউন্ড ফাইটার রয়েছে তারা সকলেই বোর ফিল করছে। তারপর আমরা দব্য উরুচি সিন দেখতে পাই, সে কিনা নিজের বোরনেসটাকে কাটানোর জন্য ট্রেনিং করতেছিল। এদিকে মাস্টার মোটোবে সেও তার বোরিং কাটানোর জন্য ট্রেনিং করতেছিল, তার ভাইও ট্রেনিং করতেছিল এবং আমরা দেখতে পাই যে সোলজার স্কাইওরে ছিল সেও সেখানে ট্রেনিং করতেছিল। এমনকি আরও যত সকল ফাইটার রয়েছে যেমন আমাদের যেই জ্যাক হানমা রয়েছে, আবার আমাদের অলিভিয়া রয়েছে, তারা সকলেই ট্রেনিং করতেছিল। শুধু একজন বাদ দেওয়ার, সেটা হলো কোরোহানাইমা, কারণ কোরোহানাইমা তার নিজের সর্বোচ্চ লিমিটে পৌঁছে গিয়েছিল। এমনকি কায়োরেটসিও সেখানে ট্রেনিং করতেছিল। এই সকল কিছু আমাদেরকে মানে গোকো শিবুকাওয়া আমাদের কাটসুমি উরুচিকে জানাচ্ছিল। তারপর সেখানে আমাদেরকে জানানো হয়েছে ফিউচারে বাকির থেকেও স্ট্রংগেস্ট ফাইটার এক্সিস্ট করতে পারে,
যে কিনা বাকির বাবা মানে ইউজিরো হান্নাকে হারাতে পারবে। তারপর আমরা একটি গলির সিন দেখতে পাই, সেখানে চারিদিকে যে দেয়াল ছিল সেখানে বিভিন্ন কটু কথা লেখা ছিল। আর আমরা এটা ভালো করেই চিনি এই গলিটা কার এবং এই বাড়িটা কার। আসলে সেখানে যারা বাকির অপোনেন্ট ছিল তারা তো বাকিকে কখনো হারাতে পারতো না, এজন্য তারা এরকম তার মানে বাড়ির যে দেয়াল ছিল সেখানে বিভিন্ন কথা লিখে রেখেছিল, মানে বাকির বিরুদ্ধে বিভিন্ন কথা লিখে রেখেছিল। তারপর আমরা দেখতে পাই বাকি সেখানে খুবই কড়াভাবে ট্রেনিং করে সেখানে তার যে আন্ডারগ্রাউন্ড রুম ছিল সেটা সম্পূর্ণ ঘামে পড়ে ফেলে। আর বাকি তখন সেখানে ক্লান্ত হয়ে যায়, কারণ সেও সেখানে বোরনেস ফিল করতেছিল, কারণ তার বাবার সঙ্গে ফাইটের পর সে তেমন কোনো প্রতিদ্বন্দ্বী খুঁজে পায়নি। কিন্তু হঠাৎ করে সে কারো হার্টবিটের এখানে কম্পন মানে শুনতে পারে। বাকি তখন নিজের বুকের মধ্যে হাত দিয়ে শোনার চেষ্টা করে এটা কি তার হার্টবিট নাকি, কিন্তু সে বুঝতে পারে এটা মোটেও তার হার্টবিট নয়। এমনকি সে যাদের সঙ্গে আজ পর্যন্ত ফাইট করে এসেছে, মানে যাদেরকে সে চেনে, এটা তাদেরও মধ্যে কারোর হার্টবিট নয়। তাহলে কার এই হার্টবিট হতে পারে যেটা বাকির কাছে সম্পূর্ণ হচ্ছে না? এবং বাকি সেটাকে আরো ভালো করে বুঝতে শুরু করে এবং বাকি বলে এই হার্টবিটটা কার, এখান থেকে তো আমার অনেক শক্তি অনুভব করতে পারছি। আসলে এই হার্টবিটটা হচ্ছে মুজাশি মিয়ামোটো। মুজাশি মিয়ামোটো আপনাদের কি মনে আছে? মানে এর যে আগের দুটো এপিসোড রয়েছে ওই দুটো দেখলে অবশ্যই আপনারা ওকে একটু হলেও চেনেন। তো এখানে আমরা দেখতে পাই বাকি আবারও আন্ডারগ্রাউন্ড ফাইটারের একজন ফাইটারের সঙ্গে ফাইট করতেছিল। বাকি বুঝতে পারে এটা ওই ফাইটার না যার হার্টবিট আসছিল, এজন্য বাকি খুবই সহজে তাকে হারিয়ে ফেলে। এবং বাকি সেখান থেকে সেই সোলজার্সকে হারানোর পর এরিনা থেকে যেতে শুরু করে। সেখানে সকলেই বাকি বলে চিল্লাচ্ছিল, কিন্তু আমরা বাকিকে উদাসীন অবস্থায় দেখতে পাই। কিন্তু বাকি শত উদাসীনতার সত্ত্বেও তার মুখে স্মাইল করে সকলকে খুশি রাখে। আর এদিকে আমরা দেখতে পাই যে সোলজার্স গায়া যে কিনা তার নিজে ট্রেনিং করতেছিল, সে সেখানে 100 মিটারের মানে দৌড় প্রতিযোগিতা করে, কিন্তু এর পরবর্তীতেও সে বোরিং ফিল করে। সে তখন শহরে হাঁটতে শুরু করে এবং বলে আমি এত বোর ফিল কেন করছি। আর আমরা একটি মাউন্টেন দেখতে পাই, সে মাউন্টেনে ঝর্ণা থেকে পানি পড়তেছিল এবং সে পানির নিচেই আমরা দব্যরুচিকে দেখতে পাই। সেখানে দব্যরুচি আমাদেরকে জানায় তার উপরে কত ঠান্ডা পানি পড়ছে, তা আবার এত স্পিডে, তারপরেও সে বোরনেস ফিল করছে। আসলে তাকেও তো এই বোরনেস ফিলটা কাটাতে হবে, তাহলে কি করে কাটানো যায়? আসলে সকল আন্ডারগ্রাউন্ড ফাইটাররা এখন বোর ফিল করছে, কারণ তারা তো আর কেমন একটা ফাইট করতে পারতেছে না। তো আমরা এখানে পরবর্তী সিন দেখতে পাই, সেখানে আমাদেরকে একটি উঁচু টাওয়ারে জ্যাক হান্নাকে দেখানো হয়। সে অনেক ড্রাগ সাপ্লিমেন্ট নিয়ে তার শরীরকে বড় বানানোর চেষ্টা করছে। তার শরীরের চারদিকে বিভিন্ন রড রাখা ছিল এবং সেগুলো তার যে হাড্ডি রয়েছে সেগুলো কাটার পর সেগুলোর মাংসপেশিকে ধরে রাখতে সাহায্য করে। আসলে সেখানে যে জ্যাক হানমার একটি অপারেশন চলেছিল সেটার মাধ্যমে সে তার সম্পূর্ণ বডিকে আরো বড় করার চেষ্টা করতেছে। তারপর জ্যাক হানমা আমাদের সকলকে জানায় আমি যত তাড়াতাড়ি সম্ভব আমার সম্পূর্ণ বডিটাকে আরো বড় বানানোর চেষ্টা করব, কারণ আমি সকল ওপোনেন্টকে আমার মাথার নিচে দেখতে চাই। আমি সেই ফিলিংসটা নিতে চাই যখন নিজের অপোনেন্টকে নিজের থেকে ছোট মনে হয়, আর সেই ফিলিংসটা খুবই অসাধারণ। কিন্তু আমার তো এখানে শুয়ে থাকতে থাকতে বোরিং ফিল হচ্ছে, এবং তখন জ্যাক হানমা সেখানে চিল্লাতে শুরু করে। আর আমাদের আজকের এই এপিসোডের প্রথম পার্ট এখানেই শেষ হয়ে যায়। তারপর আমার তোকোকাবার যে বোন ছিল তাকে দেখতে পাই, সে কিনা রাস্তার কিনারে আবারও বন্ডামি করতেছিল, মানে তান্ত্রিকগিরি করতেছিল। সেখানে একজন লোক তাকে বলতেছিল একজন লোকের আত্মা তার ভিতরে আনার জন্য, এবং আমরা দেখতে পাই তোকোকাবার বোন কিছুক্ষণের মধ্যেই সেখানে মানে যার আত্মা তার ভিতরে আনার জন্য বলা হয়েছিল সে তার মতোই রিয়েক্ট করতে থাকে, এবং তার এই সকল রিয়েকশন দেখে সকলে হাসতে শুরু করে এবং বলে আরে ওখানে বন্ডামি করতেছে, তাড়াতাড়ি ওরা এখান থেকে বাইরে ওঠা। কিন্তু আমরা দেখতে পাই যে সেখান থেকে একজন লোক তার সামনে চলে আসে এবং তার তান্ত্রিক পাওয়ারকে টেস্ট করার জন্য সে তার বাবার আত্মাকে তার ভিতরে আনতে বলে, এবং এটাও বলে যে তার বাবা 2 বছর আগেই মারা গিয়েছে। তখন তোকোকাবার বোন সেখানে মন্ত্র পড়তে শুরু করে, কিন্তু সে তার বাবাকে সেখানে আনতে পারে না। যখন সে তার ছেলেটিকে মানে সেই ছেলেটিকে প্রশ্ন করে আচ্ছা তোমার বাবা কি সত্যি মারা গেছে, তখন সেই ছেলেটি বলে আরে আমি তো এখানে মজা করতেছিলাম, আমার বাবা মারা যায় নাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাবুকো তোকোকাবার বোন সে নিজের মধ্যে তার বাবার মতো পেশেন্স নিয়ে আসে। তখন সাবুকো ওই ছেলেটির নাম নিয়ে বলে যে ওই তাকিসি তুই এখানে কি করতেছস, তাড়াতাড়ি বাসায় যা এবং তাড়াতাড়ি নিজের যে হোমওয়ার্ক ছিল সেটা কমপ্লিট কর। কিন্তু আমাদের যে বাচ্চাটি ছিল সে মনে করে সে আবারও সেখানে বন্ডামি করতেছে এবং সে এখানে একটু বেশি ওভার রিয়েক্ট করছে, এই কারণে সে তারপরে বিশ্বাস করে না। তারপর সেই ছেলেটি যখন তার বাসায় যায় তখন সে তার বাবার কাছ থেকে জানতে পারে যে তার বাবা তাকে আজকে দিনের বেলা তাকে স্বপ্নের মধ্যে দেখেছিল। ছেলেটি তখন তার বাবাকে কোশ্চেন করে যে তাকে সকল কিছু খুলে বলার জন্য। তখন তার বাবা বলে যে সে রাস্তার কিনারায় তার ছেলেকে দেখেছে এবং সে তাকে তার হোমওয়ার্ক করার জন্য বলতেছিল।
এবং এই কথা শোনার পর সেই ছেলেটি ভালো করেই বুঝতে পারে সেই তান্ত্রিক মহিলাটি আসলেই এখানে রিয়েল, মানে তার যে তান্ত্রিক মন্ত্র রয়েছে সে এটার মাধ্যমে কিছু না কিছু করতে পারবে, মানে সে অন্যদের আত্মা নিজের মধ্যে নিতে পারবে। তারপর আমরা দেখতে পাই যে সাবুকো যে কিনা ওই ল্যাবরেটরির দিকে অগ্রসর হতে শুরু করে যেখানে মুজাশি মিয়ামোটো ছিল। সাবুকো তখন বলে যে তোমরা শুধু আমাকে 5টা মিনিট সময় দাও, আমি তাড়াতাড়ি ওকে এখনই জীবিত করে দিচ্ছি। কিন্তু তখন সেখানে যে ডক্টর তানাকা ছিল সে বলে আমরা তো হাই স্কিল ডক্টরে কিছু করতে পারি নাই, আর তোমরা এইসব কিছু তান্ত্রিক মান্ত্রিকের জামালাই পড়তেছো, ওকে মোটেও এটা কাজ করতে দিও না। আর তখন সেই যে আমাদের সাবুকো ছিল সে ডক্টর তানাকার বাবার আত্মা নিজের ভিতরে ডেকে নেয় এবং কিছুক্ষণের মধ্যে সে ডক্টর তানাকার নিকনেম ধরে তাকে ডাকতে শুরু করে। এবং নিকনেম ধরে ডাকার ফলে ডক্টর তানাকা এখানে বলতে থাকে, ও তাহলে আপনি আমার উপরে হাই স্কিলভাবে পড়াশোনা করে এসেছেন, মানে সকল কিছু আগে থেকে জেনে এসেছেন। কিন্তু তখনই সাবুকো চিল্লাতে শুরু করে এবং বলে যে তুমি বুঝতেছো না আমি কেডা, আমি সাবুকো নয়, আমি হলাম তোমার বাবা। কিন্তু ডক্টর তানাকা তো এখানে বিশ্বাসই করে না। তখন সাবুকো ডক্টর তানাকার নামে যে সকল সিক্রেট জিনিস রয়েছে, মানে যেগুলো তার বাবা জানতো, এগুলো বলতে শুরু করে, যার ফলে ডক্টর তানাকা সেখানে আরো অবাক হয়ে যায় এবং এক পর্যায়ে সে বলতে থাকে যে এই সকল বিষয় তো আমার ব্যাপারে শুধু আমার বাবাই জানে, আর আমার বাবা ছাড়া তো অন্য কারোর পক্ষে এগুলো জানা সম্ভব নয়। আর তখন ডক্টর টানাকার মানে যে বাবা ছিল সে বলে, হ্যাঁ আমি হলাম তোমার বাবা। এবং এই কথা শুনে ডক্টর টানাকো এখন বিশ্বাস করে ফেলে এবং সেও তখন সেখানে কাঁদতে শুরু করে তার বাবাকে প্রথমবার দেখে। আর আমরা দেখতে পারি যে ডক্টর সাবুকোকে সে ওই মুজাশি মিয়ামোটোর উপরে রিসার্চ করার জন্য অনুমতি দিয়ে দেয়। তারপর সাবুকো মুজাশি মিয়ামোটোকে ভালো করে সেখানে দেখতে থাকে এবং সাবুকো এটাও জানতে পারে যে সে একজন ফেমাস তলোয়ারবাজ, এমনকি একজন রাজা যে কিনা ফাইটিং করার সময় তার শরীরে একটু হলেও দাগ লাগে, মানে ফাইটিং এর দাগ। কিন্তু মুজাশি মিয়ামোটো এমন একজন সোয়ার্ডসম্যান ছিল যার কিনা ফাইটিং এর সময় কোনো আঘাত লাগেনি। এবং পরবর্তীতে এখানে আমাদের যে সাবুকো ছিল সে রেডি হয়ে যায় এবং মন্ত্র পড়তে শুরু করে এবং ফাইনালি সে মুজাশি মিয়ামোটোর যে আত্মা রয়েছে সেটাকে নিজের ভিতরে আনার চেষ্টা করে। আর সেখানে যেই সকল মেশিনগুলো লাগানো ছিল ডক্টররা সেগুলো চেক আপ করতেছিল, কিন্তু এইগুলোতে এখনো কোনো পরিবর্তন আসেনি। এবং আমরা দেখতে পাই যে সাবুকো সেখানে উঠতে শুরু করেছে, অর্থাৎ মুজাশি মিয়ামোটোর যে আত্মা রয়েছে সেটা তার ভিতরে চলে এসেছে এবং সাবুকো সেখানে একজন সোয়ার্ডসম্যানের স্টাইলে দাঁড়িয়ে পড়ে এবং ডক্টররা ভালো করেই বুঝতে পারে যে এটাই হলো মুজাশি মিয়ামোটোর স্টাইল। কিন্তু এখানে কি সেই বুড়িটা বন্ডামি করতেছে নাকি? আর এখানে আমরা দেখতে পাই যে সে মুজাশি মিয়ামোটোর মতোই তাকাতে শুরু করে এবং ফাইনালি সে তার হাতে এমন একজন পোজ মনে হচ্ছিল যেন তার হাতে কোনো তলোয়ার রয়েছে এবং সকলে তার উপর তাকাতে শুরু করে। টোকুগাওয়া যখন সেখানে চলে আসে, সে কিনা কুরো হানায়ামার সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটি মিটিং করতেছিল, যে ব্যাপারটা আমরা পরবর্তী এপিসোডে জানতে পারবো। আর এখানে আমরা দেখতে পাই সেই ডক্টররা বলতেছিল ওই বুড়িটা এখানে কি করছে, আর তখনই মুজাশি মিয়ামোটো জেগে যায়। আর আমরা দেখতে পাই যে মুজাশি মিয়ামোটো জেগে ওঠার পর সে যে সাবুকোর মুখে তার হাত দিয়ে দেয় এবং সাবুকোকে সেখান থেকে ছুঁড়ে ফেলে দেয় এবং নিমিষের মধ্যেই মুজাশি মিয়ামোটো সেখান থেকে অদৃশ্য হয়ে যায় এবং সকলের পিছনে চলে আসে এবং এটা বলতে থাকে যে তাড়াতাড়ি ভালো করে আমাকে সকল কিছু বুঝিয়ে বলো যে এখানে এসব কি হচ্ছে, তা না হলে তোমাদের সকলকে আমি মেরে ফেলবো। আর এখানে আমাদের আজকের এপিসোডটি শেষ হয়ে যায়। সো মুজাশি মিয়ামোটো তাদের সকলকে কোশ্চেন করতে থাকে যে সে এবং তারা এখানে কিভাবে আসলো এবং টোকুগাওয়া সহ সকল সায়েন্টিস্টরা মুজাশি মিয়ামোটোর সকল কোশ্চেনের আনসার দিচ্ছিল এবং ফাইনালি সেখানে টোকুগাওয়া বলে ওঠে, আমরা এটা জানি না যে আপনি কে বা আমি কে, আমি শুধু এটাই যে আমি আপনাকে ফাইট করা অবস্থায় দেখতে চাই। মুজাশি মিয়ামোটো বলে, হ্যাঁ আমি ফাইট করতে চাই, কিন্তু এই অবস্থায় আমি ফাইট কী করে করতে পারি? এবং তখন টোকুগাওয়া বলে, চিন্তা করেন না, আমি আপনার জন্য অনেক ফাইটার রেডি করে রেখেছি। এবং তারপর টোকুগাওয়া মুজাশি মিয়ামোটোকে কিছু ড্রেস আপ গিফট করে। মুজাশি মিয়ামোটো সেগুলোকে পরে নেয়, যার কারণে তাকে একদম পারফেক্টলি একজন সোর্সম্যানই মনে হচ্ছিল। তারপর টোকুগাওয়া মুজাশি মিয়ামোটোকে বলতে থাকে, এই 400 বছরের পৃথিবী সম্পূর্ণ পাল্টে গেছে, চলুন আমি আপনাকে সম্পূর্ণ পৃথিবীটাকে ঘুরিয়ে দেখাই। এবং তারপর তারা একটি গাড়িতে করে সম্পূর্ণ শহর ঘুরতে শুরু করে। এখানে এই গাড়ি প্লাস উঁচু উঁচু বিল্ডিং দেখে মুজাশি মিয়ামোটো অবাকই ছিল, কারণ তার যুগে তো এত কিছুই ছিল না। তারপর সেখানে মুজাশি মিয়ামোটো বলে, এখানে আশেপাশ থেকে এত সাউন্ড কেন আসছে? তখন ড্রাইভার বলে, আপনি চাইলে আমি আপনাকে আন্ডারগ্রাউন্ড রোডের মাধ্যমে নিয়ে যেতে পারি। কিন্তু মুজাশি মিয়ামোটো তো এখানে কিছুই বুঝতে পারে না, কারণ হিউম্যানের এত বড় একটি ইভলিউশন যার কাছে মানে প্রথমবার সামনে আসে, সে কিভাবে এত কিছু সহজে বুঝতে পারে। তারপর টোকুগাওয়া বলে, চলুন আমরা গাড়ি থেকে নেমে পড়ি। এবং গাড়ি থেকে নামার পর টোকুগাওয়া মুজাশি মিয়ামোটোকে একটি লেটেস্ট সেখানকার যে জুতা ছিল সেটা গিফট করে। পরবর্তীতে মুজাশি মিয়ামোটো বলে, আচ্ছা আমার পায়ের নিচে যেই কালো কালো রয়েছে এটা কি? এটা কি দেখে তো কোনো লেদার মনে হচ্ছে না। টোকুগাওয়া তখন বলে, এটা হচ্ছে রাস্তা যেটাকে আমাদের যুগে বানানো হয়েছে।
আর এই রাস্তাটা খুবই এখানে শক্ত, যার উপর দিয়ে খুবই ভারী ভারী গাড়ি খুবই সহজে যেতে পারবে। তখন সে মুজাসি মিয়ামোটো একটি উঁচু বিল্ডিংকে দেখতে থাকে এবং সে বলতে থাকে, এখানে কি সত্যি মানুষ থাকে? আর এটা এত চমকাচ্ছে কেন? এটার ভিতরে কি আগুন লেগে আছে? আর তখন সে বলতে থাকে, এগুলো কি সত্যি আমাদের জমানার মানুষ? তোকুগাওয়া তখন তাকে সকল কিছু আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করে। আর তাকে এত সহজে বোঝাবেই বা কি করে? মনে করেন একটি দরজা যেটা নিজে নিজে খুলতে পারে, একটি রুম যেটা উপরে নিচে ইচ্ছা মতো যেতে পারে, এই সকল কিছু মুজাসি মিয়ামোটোর মাথার ভিতর কিভাবে প্রবেশ করবে? তারপর মুজাসি মিয়ামোটো বলতে থাকে, আচ্ছা তোকুগাওয়া, আমি সকল কিছু বুঝতে পেরেছি, কিন্তু আপনি আমাকে যেই জিনিসটা দেখানোর জন্য নিয়ে এসেছেন সেটা কখন দেখাবেন? তখন তোকুগাওয়া বুঝতে পারে যে মুজাসি মিয়ামোটো তার এখানে যে ফোনটি রয়েছে সেটা বুঝতে পেরে গেছে এবং ফাইনালি সে তাকে একটি জায়গায় নিয়ে যেতে শুরু করে। তখন তোকুগাওয়া এটাও বলে যে আপনি এখন পৃথিবী থেকে চলে যাওয়ার পর পৃথিবীতে বিভিন্ন ফাইটিং অর্গানাইজ হয় এবং যেখানে শক্তিশালী ফাইটাররাই টিকে থাকতো, আর এই জন্যই আমি আপনাকে আবারও জীবিত করেছি। আর এখানে মুজাসি মিয়ামোটো তার সঙ্গে তেমন একটা বেশি কথা বলে না, কারণ সে শুধু ওই জায়গাটার উপরে ফোকাস করছে যার জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে। তো তোকুগাওয়া তাকে বলে যে আমি এখন আপনাকে আন্ডারগ্রাউন্ড ফাইটিং এরিনাতে নিয়ে যাচ্ছি এবং ফাইনালি তারা সেখানে পৌঁছেও যায়। সেখানে পৌঁছানোর পর তোকুগাওয়া বলে, এখানে জেনারেশন টু জেনারেশন ফাইটিং হয়ে আসছে আর আমি এটা মেরামতের দায়িত্বে আছি। আর এখানে যে মুজাসি মিয়ামোটো ছিল সে সেখানকার মাটিকে দেখে বুঝতে পারে যে এখানে অনেক প্লেয়ারের দাঁত, নখ এবং আর অন্যান্য অংশ সেগুলো এখানে পড়ে রয়েছে। মুজাসি মিয়ামোটোর এই জায়গাটা খুবই পছন্দের হয়, কারণ সেও তো খুবই ফাইটিং করতে চায়। তখনই সেখানে একজন লোক প্রবেশ করে, আর যার সম্পর্কে তোকুগাওয়া বলে সে হলো জাপানের একজন ফেমাস তলোয়ারবাজ, তার নাম ছিল সাবুকো উচিরো। এবং তার সঙ্গে মুজাসি মিয়ামোটোর কথা হওয়ার আগে মুজাসি মিয়ামোটো তার মুখের মধ্যে একটি ইমাজিনেশন কাট মেরে বসে, আর আমরা দেখতে পাই যে সাবুকোর মুখ দিয়ে সেখানে গাম করতে শুরু করে। তো সাবুকো এখানে তোকুগাওয়াকে বলে, তো তোকুগাওয়া, তোমার পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে ওটা আসলে কে? তোকুগাওয়া বলে, একে তুমি চিনতে পারছো না, আর চিনবে বা কি করে, এটা হচ্ছে মুজাসি মিয়ামোটো। এবং সাবুকো যখন আরো কিছু বলবে তখনই মুজাসি মিয়ামোটো ইমাজিনেশন কার্ডটা আবারও মেরে বসে এবং সাবুকো সেখানে বুঝতে পারে যে সে একজন ফেমাস তলোয়ারবাজি হবে। আর এখানে তোকুগাওয়া সাবুকো সম্পর্কে মিয়ামোটোকে বলতে থাকে যে ইনি হলো জাপানের ফেমাস তলোয়ারবাজ, এজন্য ওনাকে নাইট উপাধি দেওয়া হয়েছে। আর এটা শুনে মুজাসি মিয়ামোটো একটু জেলাস ফিল করতে থাকে। আর তোকুগাওয়া তখন বলে, নাইট উপাধি তাদেরকে দেওয়া হয় যারা এখানে তলোয়ারবাজির মধ্যে বেস্ট, কিন্তু আপনাকে আমরা কি উপাধি দিব? কারণ আপনি তো এখানে কোনো লেভেলই নাই, কারণ আপনি হলেন জাপানের সবচেয়ে শক্তিশালী তলোয়ারবাজ। এই কথা শুনে সাবুকো সেখানে জ্বলতে শুরু করে। আর সেখানে এর পাশাপাশি আমরা তার অবস্থা খুবই খারাপ দেখতে পাই। তাই এত খারাপ অবস্থা দেখে তোকুগাওয়া তাকে প্রশ্ন করে, আচ্ছা সাবুকো, আপনার এখানে মুখ দিয়ে পানি কেন পড়ছে? তখন সাবুকো বলতে থাকে, তুমি আমাকে এটা বলো, এই মানুষটা আসলে কে? এই মানুষটা আমার উপরে অলরেডি একটি হামলা করে দিয়েছে, আর আমি এখন এখানে ফাইট করতে পারবো না। তোকুগাওয়া, তুমি আমাকে যতটাই এখানে বেস্ট তলোয়ারবাজ মনে করো না কেন, আমি আসলে এতটাও এক্সপার্ট নয়, তাহলে আমি এখান থেকে চলে যেতে চাচ্ছি। তোকুগাওয়া তখন বলে, তুমি এখান থেকে চলে যেতে কেন চাচ্ছ? তখন সাবুকো বলে, আমার সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে সে অলরেডি 6বার আমার উপরে হামলা করে দিয়েছে এবং এইমাত্র আমি যে কথা বলছি এখন সে আরেকবার অ্যাটাক করে দিয়েছে, মানে সে আমাকে অলরেডি 7বার তার ইমাজিনেশন দিয়ে কেটে ফেলেছে। মানে আমি যদি তার সঙ্গে লড়াই করি আমি কোনোভাবেই তার সঙ্গে টিকতে পারবো না। আর তখন তোকুগাওয়া বলে, মিয়ামোটো, আপনি তার সঙ্গে কি করেছেন? তখন মিয়ামোটো শুধু একটি ওয়ার্ড উচ্চারণ করে, আর সেটা হলো হাকিমিচি। আর হাকিমিচি এমন একটি টেকনিক যার মাধ্যমে নিজের অপোনেন্টকে 8 অংশে কেটে ফেলা হয় এবং এই 8টা অংশ থেকে যে কোনো একটা মানে হামলা যদি তার উপরে লেগে যায় তাহলে সেটাই হয়ে যায় কার্যকরী এবং সেটার মাধ্যমেই তুমি তোমার অপোনেন্টকে খুবই সহজে হারিয়ে ফেলতে পারবে। আর মুজাসি মিয়ামোটো সেটা মানে রিয়েলে নয়, মাত্র ইমাজিনেশনে সাবুকোর উপরে এই টেকনিকটি ব্যবহার করেছে, যেখানে সম্পূর্ণ শরীরকে আলাদা আলাদা 8টি অংশে কেটে ফেলতে হয়। আর এখানে সাবুকো মুজাসি মিয়ামোটোকে বলতে থাকে, তাহলে তুমি এত কম সময়ের মধ্যে আমার উপরে হামলা করে দিয়েছো, তাহলে আমার এই কোশ্চেনের উত্তর দাও, তুমি এতটা শান্তশিষ্ট কিভাবে আছো? এখানে আমাকে দেখছো না আমি কতটা এখানে উশৃঙ্খল হয়ে যাচ্ছি, তো তুমি এতটা সহনশীলতা কিভাবে বজায় রাখছো? আর এখানে মুজাসি মিয়ামোটো বুঝতে পারে সাবুকো তারপরে হামলা করতে যাচ্ছে ও মুজাসি মিয়ামোটো বলে যে সহনশীলতাই হচ্ছে সবচেয়ে পারফেক্ট গুণ, ফাইটের মধ্যে যত বেশি শান্ত থাকানো যায় ওটাই হচ্ছে তোমার জন্য বেশি কার্যকরী। আর তখন এখানে যে সাবুকো ছিল সে বলতে থাকে যে তুমি আমাকে কাটতে পারোনি, কারণ তোমার হাতে তো কোনো ব্লেডই নেই। আর তখন মুজাসি মিয়ামোটো বলে, আমি কোনো প্রকার তলোয়ার ছাড়াই আমার ওপোনেন্টকে কাটার ক্ষমতা রাখি, তুমি কি এটা দেখতে চাও নাকি? তখন সাবুকো বলতে থাকে, তোকুগাওয়া, এটা কি আসলেই মিয়ামোটো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তখন মুজাসি মিয়ামোটো সাবুকোকে বলতে থাকে, আচ্ছা তোমার হাতে যে এই দুটা শট রয়েছে আমি কি এটা দেখতে পারি? জাস্ট আমি এটা দেখবো। তখন তোকুগাওয়া বলে, হ্যাঁ আপনি দেখতে পারেন।
আর এখানে মুজাশি মিয়ামোটো বলে তাহলে এই দুইটা তলোয়ার আমাকে দিয়ে দিন, এবং সে একটা নিয়ে থাকেন এবং নেওয়ার পর সে সেটা চেক আউট করতে থাকে। এবং সে বলে যে আমি অনেক দিন পর আজকে নিজের হাতের মধ্যে সোয়ার্ড নিয়েছি, এবং সে তার যে অন্য একটি সোয়ার্ড ছিল সেটাও নিয়ে নেয়। এবং ফাইনালি বলতে থাকে একটা সোয়ার্ড লম্বা আর একটা সোয়ার্ড একটু দেখতে খাটো। আচ্ছা, আমি আমার খুবই স্পেশাল একটি মুভ ব্যবহার করব, তোমাদের দুজনের মধ্যে কে এখন আমার হাতে মারা যেতে চাও? এবং এই কথা শুনে তার দুজনটা এখানে ভয় পেয়ে যায়, এবং তারা এখানে বলতে থাকে আরে না না না, আমরা এখানে এই টেকনিকটি দেখতে চাই না। কিন্তু মুজাশি মিয়ামোটো বলতে থাকে আরে আমি এটা মজা করছি, তোমাদেরকে আমি মারবো কেন? যেখানে মুজাশি মিয়ামোটো দুইটা সোয়ার্ড নিয়ে রেডি হয়ে যায়। এবং ফাইনালি সে বলে এখন আমি আমার একটি স্পেশাল টেকনিক ব্যবহার করব, কিন্তু এই দুইটার সোয়ার্ড কি আসলেই কি মানে নকল সোয়ার্ড নাকি আসল সোয়ার্ড? যদি নকল সোয়ার্ড হয় তাহলে আমার এই হামলাটি সহ্য করতে পারবে না। এবং মুজাশি মিয়ামোটো খুবই এখানে স্পিডে মাটিতে সে তলোয়ারগুলোকে সুইং করে, কিন্তু সেই তলোয়ারগুলো হাওয়াতেই ভেঙে যায়। এবং মুজাশি মিয়ামোটো বুঝতে পারে যে মুজাশি মিয়ামোটো যে ফোর্স রয়েছে সেটা তলোয়ারগুলো সহ্য করতে পারেনি। এবং মুজাশি মিয়ামোটো বলে আমি প্রথমবার দেখে তো বুঝেছিলাম এই তলোয়ার দুইটা হলো আসল তলোয়ার, কিন্তু এগুলো হলো নকল তলোয়ার। তখন সেখানে যে সাবুকো ছিল সে বলতে থাকে তুমি আসলে কে, যে কিনা এই তলোয়ারগুলোকে ভেঙে ফেলেছো? আমি গত 60 বছর ধরে এই তলোয়ারগুলো ব্যবহার করছি, কিন্তু আমার তো এখানে কোনো ভাঙ্গিনি। আর তখনই মুজাশি মিয়ামোটো এখানে হাসতে থাকে আর এখানে বলতে থাকে আমি হলাম মুজাশি মিয়ামোটো, যে কিনা নিজের হাত কিংবা যে কোনো হাতিয়ারকে তলোয়ারের মতো ব্যবহার করতে পারে। আর এখানেই সে হাসতে থাকে। আর তখন তোকুগাওয়াকে বলে আমি এখন ফাইট করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। তোকুগাওয়া বলে তাহলে জাপান নিজের একজন শক্তিশালী আরেকজন মানে ফাইটার পেয়ে গেল। আর এখানেই আমাদের আজকের এই এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোডের শুরুতে আমরা সেখানে হানায়ামা এবং চিহারুকে দেখতে পাই। সেখানে হানায়ামার উদাসীনতার কারণে বোরনেস ফিল করতে থাকে, মানে তাদের এখানে অনেক বোর হচ্ছিল। আর চিহারু তখন বলতে থাকে বস, আমরা ইউজিরো হানমা এবং বাকি হানমার ফাইট দেখার পর কোনো অপোনেন্টই পাচ্ছি না যার সঙ্গে আমরা ফাইট করতে পারবো, তাছাড়া আমরা অনেক বোর হয়ে যাচ্ছি। আর তখন হানায়ামা বলে তুমি একাই নও, কয়েকদিন আগে আমার সামনে একজন ক্রিমিনাল এসেছিল, আমি চেয়েছিলাম তাকে অন্যভাবে হ্যান্ডেল করব, কারণ যাতে আমি আমার বোনাসটাকে কাটাতে পারি, কিন্তু অবশেষে আমার মুখে বোননেসের উদাসীনতা চলে আসে। তো চিহারু তুমি একাই নও যার কিনা এখানে বোননেস ফিল হচ্ছে, সকলেরই এখন বোর ফিল হচ্ছে। আর তখনই চিহারু তার বসের কাছে এরকমভাবে কথা বলার জন্য মাপ চায়। তখন হানায়ামা বলে সে এখন আমাদের ইউজিরো হানমার সঙ্গে ব্যাটল করতে চায়। ফাইনালি সে তোকুগাওয়ার কাছে পৌঁছে যায় এবং তাকে সকল কিছু খুলে বলে যে সে তার বোননেস কাটানোর জন্য ইউজিরো হানমার সঙ্গে ফাইট করতে চায়। তখন তোকুগাওয়া বলতে থাকে তুমি কি সিরিয়াস? তুমি জাস্ট নিজের বোননেস কাটানোর জন্য এত ভয়ঙ্কর একজন মানুষের সঙ্গে ফাইট করতে চাও? অবশ্যই এটা অনেক দিন আগের কথা, যখন সকল ফাইটাররা ইউজিরো হানমার সঙ্গে ব্যাটল করার কথা ভাবতো। এবং এটা বলে সে তাকে তার নিজের পুকুরে নিয়ে যায় এবং সেখানে মাছগুলোকে খাবার খাওয়াতে থাকে আর বলতে থাকে আমারই পুকুরে তোমাকে স্বাগত। তো এটা অনেক আগের কথা, যখন সকলে ইউজিরো হানমার সঙ্গে ফাইট করতে চাই, কিন্তু এখন কেউ ইউজিরো হানমার সঙ্গে ব্যাটল করার কথা মাথায়ও আনে না। সো তুমি তো অনেক আগে ওর সঙ্গে ফাইট করেছিলে, যেখানে তোমাকে খুব বাজেভাবে হারিয়ে দিয়েছিল ইউজিরো হানমা। আমার ওই দিনটার কথা এখনো মনে আছে। সো তুমি এখন কি বলো, এখনো কি তুমি ফাইট করতে চাও? আর হানায়ামার উত্তর এইগুই ছিল, সে তার বোনাস কাটানোর জন্য ইউজিরো হানমার সঙ্গে ব্যাটল করতে চায়। আর তোকুগাওয়া তখন বলে তো ভালোই হলো, এই উসিলাতে ইউজিরো হানমাকে আমি জাপানে নিয়ে আস। তারপর হানায়ামার যে কিনা রাস্তা দিয়ে যাচ্ছিল আর সকল আশেপাশে লোকেরা বলতেছিল আরে ভাই ওকে তো একবার ভালো করে দেখো, এত বড় বড় হাত, এমনকি এত মোটা ঘাড়, এমন এত বড় শরীর, তাকে তো সম্পূর্ণ দানবের মতোই মনে হচ্ছে। এমনকি হানায়ামার শরীরে যে সকল মানে আঘাতপ্রাপ্ত ছিল, যেমন তার মুখে কিন্তু অনেকগুলো দাগ ছিল, এগুলো তার ব্যাটেলের এক্সপিরিয়েন্সগুলোকে আমাদের সামনে তুলে ধরে। আর এইদিকে আমরা ইচিরো হানমাকে দেখতে পাই, যাকে দেখে খুবই ভয়ঙ্কর মনে হচ্ছিল, এবং কি তার চেহারা তার সানগ্লাসের মাধ্যমে লুকানো ছিল। তার শরীরের যে বডি, ওটা দেখে মনে হচ্ছিল তার গেঞ্জিটা যে কোনো সময় এখানে ফেটে যেতে পারে, আর তার শরীর থেকে সেখানে ওয়েব বের হচ্ছিল, যেটাকে আমরা অরাও বলতে পারি। আর ইচিরো হানমার এই অরার মাধ্যমে সে যে কোনো কিছুকে আগেই সেন্স করতে পারতো, আর তার যেই সকল মাসেল এগুলো যে কোনো ফাইটার্স থেকে আলাদা হয়। এমনকি তার উপর যদি কোনো লাইটিং পড়ে, মানে কোনো লাইটিং যদি কোনো দিন পড়তে যায় আর ইউজিরো হানমা তখন তার ওয়েব বা অরাকে ইউজ করে সেটাও টস করতে পারতো। আর এটা আমাদেরকে ইউজিরো হানমা সম্পর্কে এখানে একটু পরিচয় করে দেওয়া হচ্ছে আর কি। তো ইউজিরো হানমা আর হানায়ামা এখানে মুখোমুখি হয়েছে। এখানে হানায়ামা বলে আমার মনে হয়েছিল না যে আমি এই পর্যায়ে তোমার সঙ্গে এখানে মুখোমুখি হব। সকলে তখন এখানে চিল্লাতে শুরু করে আর ইউজিরো হানমা তখন বলতে থাকে ও আচ্ছা, তো তুমি কি ফাইনালি এখানে প্রস্তুত? আর তখন ইউজিরো হানমার চুলগুলো এখানে হাওয়াতে উঠতে শুরু করে, যেটা দেখে আমরা বুঝতে পারি ইউজিরো হানমা ব্যাটেলের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। আর হানায়ামাও এখানে প্রস্তুত। অন দি আদার সাইড তোকুগাওয়া তাদের দিকে নজর রাখতেছিল আর বলতেছিল অনেকদিন ধরে আমি কোনো ফাইট দেখি নাই,
সো তোমরা ততক্ষণ পর্যন্ত লড়তে থাকো ততক্ষণ না পর্যন্ত তোমাদের পেট ভরে যায়। তাই আমরা বুঝতে পারি ফাইটের জন্য টোকো খাওয়া কতটা এক্সাইটেড। সো সেখানে ফাইটের সম্পূর্ণ এরিনা চলে আসে আর ইজুরা হানমা তো প্রস্তুতি হয়ে যায়, কিন্তু হানায়ামার মুড ছিল না পাবলিক প্লেসে ফাইট করার জন্য। সো ইজুরা হানমাকে আমাদের হানায়ামা বলতে থাকে আমরা অন্য একটি জায়গায় গিয়ে ফাইট করব। তারপর তারা দুজন একসঙ্গে অন্য একটি জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেখানে ইজুরা হানমা হানায়ামাকে বলতেছিল আমি বাকির সঙ্গে ফাইট করার পর এক প্রকার সেলিব্রিটি হয়ে গেছি। ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই আমার অটোগ্রাফ নেওয়ার জন্য আসে, আর এর জন্য আমি এই সানগ্লাসটা ব্যবহার করি। হানায়ামা তুমি কি আমার কথা শুনতেছো? হানায়ামা বলে আরে হ্যাঁ হ্যাঁ শুনতেছি, কিন্তু আমি ভাবতেছি তুমি কি ছোট বাচ্চা থেকে নিজে অটোগ্রাফ দিয়েছিলে? আর তখন ইজুরা হানমা এখানে কিছু আনসার দেয় না, আর তখন তারা এখানে আগে বাড়তে থাকে। আর তখন ইজুরা হানমা তাকে বলতে থাকে তো তুমি আমার আর বাকির ফাইটটা দেখেছিলে তাই না? আর তখন আমাদের হানায়ামা বলতে থাকে ওই ফাইটটা হইতে তো 1 বছর হয়ে গেছে, কিন্তু এত আগের কথা আমার এখনো অনেক কিছু মনে আছে। হয়তোবা তোমার ফাইটটাকে আর অনেক বড় করা দরকার ছিল, যদিও এটা তোমাদের ফ্যামিলি ম্যাটার ছিল। ফাইটটা সত্যি খুবই অসাধারণ ছিল। আর ইজুরা হানমা বলতে থাকে হ্যাঁ আমারও এখানে অনেক মজা হয়েছিল, আর সকল লোকেরা এটাকে অনেক মজা করেছে, প্লাস এক্সাইটমেন্ট ছিল এটা সকলের জন্য। আর সকল ফাইটাররা ওই ফাইটের পর এখন লড়াই করতে চায়, যেটা লড়াইয়ের ইতিহাসে একটা নতুন জোশ এনে দিয়েছে। তো হানায়ামা তুমি তো নিজের বোননেস আমার সঙ্গে লড়াই করে কাটাবে, কিন্তু আমি কিভাবে আমার বোননেসটা কাটাতে পারি? তো চলো কি করতে পারি আমি তোমার জন্য। আর ফাইনালি তারা এখানে যখন ব্যাটেল শুরুই করবে তখনই এখানে একজন বাচ্চা চলে আসে, আর সে এসে বলতে থাকে ইজুরো হানমা স্যার আপনি কি আপনার অটোগ্রাফ আমাকে দিতে পারেন? আর তখনই ইজুরো হানমা তো এখানে আর রাগ চলে আসে, আর সেই বাচ্চাটা ইজুরো হানমার চোখের দিকে তাকিয়ে এখানে বয়ে মানে পুরো ঘামতে শুরু করে। আর ইজুরো হানমা তখন বলে তুমি দেখতেছো না আমরা এখানে ইম্পর্টেন্ট কথা বলতেছি? আর এটা বলে তার ওই কার্ডবোর্ডটা সম্পূর্ণ এখানে নষ্ট করে ফেলে, আর মুহূর্তের মধ্যে তার ওই কার্ডবোর্ডটাকে 4টা টুকরো করে ফেলে। আর সেই বাচ্চা তখন বলতে থাকে থ্যাংক ইউ আমার এখানে কোনো প্রকার অটোগ্রাফ লাগবে না। আর এটা বলে সে তার বন্ধুদের কাছে যায়, আর তার বন্ধুরা তাকে শাবাশি দিচ্ছিল সেই ইজুরো হানমার সঙ্গে কথা বলেছে। আর এদিকে হানামা বলতে থাকে তো আমি তো এখন দেখেই ফেললাম অটোগ্রাফ দেওয়ার সময় তুমি কি রকম এখানে রিয়েক্ট করো, তো চলো এখন ব্যাটেল করা যাক ইজুরো হানমা। আর ইজুরো হানমা যখন বলতে থাকে তো ফাইনালি আমরা এখানে ফাইনাল কথায় চলে আসলাম। আর এটা বলে ইজুরো হানমা এখানে হাসতে শুরু করে, আর তার চুলগুলো এখানে আবারও উঠতে শুরু করে। আর তখন ইজুরো হানমা বলে তুমি শুরু করো আগে। হানায়ামা তখন আঙ্গুল মটকাতে থাকে আর বলতে থাকে ঠিক আছে। আর সে ওই মুভে চলে আসে যেই মুভে সে ক্যান আসুরার সঙ্গে ফাইট করার সময় সে কিন্তু এই টেকনিকটা ব্যবহার করেছিল, মানে জোরে এসে এক্সপ্লোশন পাঞ্চ ব্যবহার করে। সো এখানে আমরা দেখতে পাই হানায়ামা তার ওই পাঁচটি রেডি করে, আর পুরো শক্তিটা ইজুরো হানমার সামনের দিকে এগিয়ে যায়। ইজুরো হানমা তখন ভাবতে থাকে হানায়ামা এবং আমি দুজনকেই শক্তিশালী বলা হয়, কিন্তু হানায়ামা যার কোনো ট্রেনিং এর প্রয়োজন নেই, সে নিজে নিজে সিক্রেটলি ভাবে ট্রেনিং করে তার শক্তির জোরে এত দূর পর্যন্ত এসেছে। আর এদিকে ইজুরা হানমার মুখে হানায়ামার পাঁচ লেগে গিয়েছিল, আর এখানে খুবই জোরে একটি এক্সপ্লোশন হয়। আর এই হানায়ামার এই পাঁচটার ব্যাপারে একটা ছেলে মানে যে পাশে ছিল সে বলতে থাকে হানায়ামা একদম এই পজিশনে চলে আসে যেমন সে একটা ক্রিকেট বল ছুটতেছিল, আর তার সম্পূর্ণ শক্তি তার হাতে নিয়ে আসে এবং তার ওপোনেন্টের মুখে সে ক্ল্যাচ করে ফেলে। আর ইজুরা হানমাকে দেখে তো মনে হচ্ছিল সে সম্পূর্ণ উড়ে যাবে, কিন্তু আমি এটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। এমনকি ওপোনেন্টের যেই ছিল সে হাসতেছিল এত শক্তিশালী পাঞ্চ খাওয়ার পর। আর তখন দূর থেকে টোকুগাওয়া সম্পূর্ণ ফাইট দেখতে থাকে আর বলতে থাকে ফাইনালি ফাইট শুরু হয়ে গেছে। আর এদিকে হানায়ামা যে কিনা ওই পজিশন থেকে তার উপর আরেকটি পাঞ্চ করে, কিন্তু এই পাঞ্চে ইজুরা হানমার কিছু হয় না, কিন্তু আশেপাশে সেটা শকওয়েভ সকলের অনুভব করতে পারতেছিল। আর এদিকে হানায়ামা আরেকটি পাঞ্চ যখন মারে ইজুরা হানমা সেটাকে সম্পূর্ণভাবে ডজ করে। হানায়ামা তখন বলে তুমি আমার এত পাওয়ারফুল পাঞ্চ কিভাবে ডজ করতে পারতেছো, তা আবার তোমার কোনো সমস্যা হইতেছে না? ইজুরো হানমা তখন বলে তোমার শরীরের প্রতিটি অংশ বুঝতে পেরে গেছে যে কার সামনে দাঁড়িয়ে আছে, আর তুমিও বুঝতে পারছো যে তুমি এখন কার সামনে দাঁড়িয়ে আছো। আর হানায়ামা তখন আবারও তার সম্পূর্ণ শক্তি দিয়ে পাঞ্চ মারতে চলে আসে, কিন্তু ইজুরো হানমা তখন হানায়ামার মুখের দিকে তার হাত দিয়ে ধরে ফেলে। তারপর কি হয় আমাদেরকে জানানো হয় না। আর হানায়ামা যখন হোশ ফিরে সে আমাদেরকে জানায় ওই সময় মানে যে সময় সে ইজুরো হানমার উপরে হামলা করেছিল তখন তার সম্পূর্ণ শরীরে ভয় ছিল, যদিও সেটা তার ফেস দেখে মনে হচ্ছিল না। তার শরীরের প্রতিটি অংশ ইজুরো হানমাকে দেখে ভয় পাচ্ছিল, কিন্তু তখন সে তার জীবনের সম্পূর্ণ শক্তি ইউজ করেছিল, কারণ ইজুরো হানমা তার বলাতে এসেছিল তার সঙ্গে ফাইট করার জন্য। আর ইজুরো হানমা তার উল্টা হাত বের করে আমাদের হানায়ামার মুখে এত জোরে একটি ধাক্কা মারে যে হানায়ামা যার ওজন এখানে 186 কেজি, এত বড় শরীর নিয়ে সে এখানে হাওয়াতে উড়ে 10 মিটার দূরে একটি দোকানটা সম্পূর্ণ তছনছ করে ফেলে।
আর সেই সম্পূর্ণ দোকানের ভিতরে হানায়ামা গিয়ে পড়ে, যা আমরা সিসিটিভি ফুটেজের মাধ্যমে দেখতে পারি। আর এত কিছু হওয়ার পর আমাদেরকে জানানো হয় ইজুরো হানমা, যার হাইট 190 সেন্টিমিটার। আর আমাদের হানায়ামার ফেসে এখনো স্মাইল ছিল, কারণ তার যত সকল উদাসীনতা ছিল, মানে বন্যে ছিল, এই ফাইটের মাধ্যমে সকল কিছু এখানে শেষ হয়ে গিয়েছে। আর তার সঙ্গে আমরা শেষ করে দিচ্ছি আমাদের আজকের এই ভিডিও। সো গাইস, পরবর্তী এপিসোডটা যদি পেতে চান অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের রেসপন্স দেখাবেন যে আপনারা কি পরিমাণ রেসপন্স দেখাচ্ছেন, এটা অবশ্যই আপনারা কমেন্ট অথবা লাইক করার মাধ্যমে জানিয়ে দিবেন। আর সাবস্ক্রাইব আপনি করলে করেন, না করলে নাই, কারণ না করলে আপনারই দোষ হবে। পরবর্তী এপিসোড যখন আসবে আপনি অনেক পিছনে পড়ে যাবেন, আপনি জানতেও পারবেন না যে এপিসোড আপলোড হয়েছে। আর সাবস্ক্রাইব করলে আপনি জানতে পারবেন যে গাইস এপিসোড চলে এসেছে। তো এটা আপনার উপর ডিপেন্ড, সাবস্ক্রাইব করবেন আর না করবেন। আশা করি যারা বুদ্ধিমান তারা সাবস্ক্রাইব করেই দিচ্ছে। আমরা আর বেশি কথা বাড়াবো না, দেখা হবে পরবর্তী অন্য কোনো একটি এপিসোডে। আর আজকের মতো আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে জানাচ্ছি গুড বাই। Once I was a great, invincible warrior, until the demons of the other world were beyond them. They rushed upon me, tearing my flesh, draining my soul.